গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পটির নাম প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম। আশা করছি এই থ্রিলার টাইপের গল্পটি আপনারা বেশ উপভোগ করবেন। আর গল্প পাঠে আপনাদের সাথে রয়েছে আমি সুরিত। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল গল্পে চলে যাই। লোকটাকে আমি ভীষণ ঘেন্না করি, ভীষণ। কেন? লোকটা একটা নরপশু। তা এ ধারণাটা হলো কেন? কেন আবার? অভিজ্ঞতা থেকে জানি। আপনার সঙ্গে ওর বিবাহিত জীবন কতদিনের? মাত্র 7 দিনের। মাত্র 7 দিন বাদে আপনি চলে আসেন? বিয়ের মানে ফুলশয্যার পরদিন সকালে চলে আসার কথা। আসেনি। লোকলজ্জা বাধা হয়েছিল। লোকটা কি আপনার উপর ফিজিক্যাল টর্চার করেছিল? মানে মারধর? মারধরের চেয়েও অনেক বেশি। আপনি কি বলতে চান লোকটার সেক্স একটু বেশি? একটু বেশি? একটু বেশি বললে তো কিছুই বলা হয় না। তাহলে খুব বেশি? আমি আর কিছু বলতে চাই না। লজ্জার কথা এভাবে বলা সম্ভব নয়। তবে লোকটা নরপশু, জেনে রাখুন। আচ্ছা, বুঝলাম। আপনি তার দ্বারা অত্যাচারিত হয়েছেন। আমাকে পালিয়ে আসতে হয়েছিল। এটা কতদিন আগের ঘটনা? 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি? ওর সঙ্গে হয়নি। তবে ওর বাড়ির কেউ কেউ আমার কাছে আজও আসে, খোঁজ খবর নেয়। তারা আমার জন্য দুঃখিত। লোকটির সঙ্গে আপনার শেষ দেখা তাহলে 1.5 বছর আগে? জি। আপনি ডিভোর্সের মামলা করেননি? জি না। কেন জানতে পারি? ডিভোর্স করেই বা কি হবে বলুন? আমি তো আর বিয়ে করতে চাচ্ছি না। তাই বা কেন নয়? একবারের অভিজ্ঞতায় আমি এত আতঙ্কিত যে আর ও কথা ভাবতেও ইচ্ছে করে না। আপনি কি ভজনবাবুর কাছ থেকে আর্থিক সাহায্য পান? তা পাই। ওর বাড়ির লোকেরা খারাপ নয়, তারাই একটা ব্যবস্থা করে দিয়েছে। মাসে মাসে কিছু টাকা দিয়ে যায়। ভজনবাবু নিজে আসেন টাকা দিতে? না না, তার অত সাহস নেই। আসে ওর ছোট ভাই পূজন। আপনি তো চাকরি করেন? জি করি। কোথায়? আলফা নেটওয়ার্ক এর মার্কেটিং ডিভিশনে। সেটা কেমন চাকরি? ভালোই। আমি একজন এক্সিকিউটিভ। তাহলে তো ভজনবাবুর সাহায্য না হলেও চলে। কেন চলবে না? আপনার বাপের বাড়ির অবস্থাও তো দেখছি ভালোই। খারাপ নয়। আমার বাবা ইঞ্জিনিয়ার, সুরেকা ইন্ডাস্ট্রিজের ওয়ার্কার্স ডিরেক্টর। আমার দাদা আমেরিকায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। ভজনবাবুর সাহায্য তবু আপনি নেন? নেব না কেন? সে আমার জীবনটা নষ্ট করেছে। তার কিছু ক্ষতিপূরণ তো ওকে করতেই হবে। না, তা তো বটেই। এবার একটু ডেলিকেট প্রশ্ন করতে চাই আপনাকে। করুন। ইজ হি ক্যাপাবল অফ মার্ডার? তা কি করে বলবো বলুন? আমার সঙ্গে তো সামান্য পরিচয়। আপনি তো ওকে নরপশু বললেন। ঠিক আছে, তা তো বলেছি। আপনার কি মনে হয় লোকটা খুব হিংস্র? অত্যন্ত একটা ব্যাপারে তো তাই। একটা ব্যাপার থেকেও তো কিছু আন্দাজ করা যায়, তাই না? এবার মশাই আপনি আমাকে মুশকিলে ফেলে দিয়েছেন। কেন? কেন সেটা বলুন তো। লোকটাকে কিন্তু আপাত দৃষ্টিতে খুবই নিরীহ মনে হয়। সেটা কেমন? এমনিতে খুব চুপচাপ, মাথা নিচু করে থাকে সব সময়।
তাতে কি নিরীহ বলে প্রমাণ হয়? না, তা হয় না। তাহলে? ফুলচর্যার পরদিন সকালে আমার অবস্থা দেখে ওর এক বোন সব কথা বাড়ির লোকজনকে বলে দেয়। ওর বাড়ির লোকজন ওকে খুব বকাঝকা করেছিল। লোকটা খুব যেন অপরাধ বোধে কাতর হয়েছিল। তবে সেটা অভিনয় হতে পারে। শুনুন, আমার জানা দরকার লোকটা খুনটুন করার মতো যথেষ্ট ক্ষমতা রাখে কিনা। তা তো আমি জানি না। এবার একটা কথা বলি। বলুন। খুন সবাই করতে পারে না। খুন করার জন্য একটু আলাদা এলেম থাকা দরকার, এক ধরনের মানসিকতার। তা হবে হয়তো। এ লোকটার সেই মানসিকতা আছে কিনা আমি সেটা জানার চেষ্টা করছি। আমি তো বলেছি আপনাকে, লোকটাকে আমি ভালো করে চিনি না। ঠিক আছে, বুঝেছি। আমাকে একটা কথা বলুন তো। জি বলুন। আপনি একজন শিক্ষিত মহিলা, আপনার পরিবারও বেশ কালচার্ড। আপনি ভজন বাবুর মতো একজন গ্যারেজের মালিককে বিয়ে করলেন কেন? গ্যারেজ মালিক হলেও ভজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, একসময় ভালো মোটর তৈরির কারখানায় কাজ করত। তারপর নিজে স্বাধীনভাবে ব্যবসা শুরু করে। শুনেছি ওর গ্যারেজ নতুন ডিজাইনের 2-3টি গাড়ি তৈরি করে চড়া দামে বিক্রি করেছে। শুধু কি সেই কারণেই বিয়ে করেছেন? না, আমার বাবা স্বাধীন জেতা পুরুষকে খুব পছন্দ করেন। শুধু প্রফেশনের দিকটা ছাড়া আপনারা আর কিছু দেখেন? এটা নেগোসিয়েটেড ম্যারেজ ছিল। আমি বাবার মতো মত দিয়েছিলাম মাত্র। লোকটার যেসব বিবরণ পেয়েছিলাম তাতে খারাপ লাগেনি। বিয়ের আগে আপনারা পরস্পরকে দেখেছিলেন? জি। আপনার পছন্দ হয়েছিল? সত্যি বলতে চেহারাটা খারাপ লাগেনি। বিনয়ী ভাবটাও তো ভালোই মনে হয়েছিল। ওর বিরুদ্ধে মার্ডারের অভিযোগ উঠেছে, সেটা তো আপনি জানেন। জি জানি। আপনি ওর মোটর গ্যারেজে কখনো গেছেন? না, যাওয়ার মতো সময় তো পাইনি। বিয়ের পরই তো চলে এলাম এখানে। কারখানাটা কোথায় তা জানেন তো? শুনেছি কলকাতার বাইরে বারাসাতের কাছে কোথাও যেন। খুনের ডিটেলসটা কি জানেন? না, শুনেছি একটি মেয়ে খুন হয়েছে। তার আগে একটা প্রশ্ন। বলুন। আপনি শ্বশুর বাড়ি থেকে চলে আসার পর পুলিশে ভজন বাবুর বিরুদ্ধে একটা ডায়েরি করেন। জি, রাগের মাথায় করেছিলাম। তাতে কি ওর সেক্সুয়াল ব্রুটালিটির কথা উল্লেখ রয়েছে? ছিল, কিন্তু রাগে অন্ধ হয়ে ডায়েরি করেছিলাম। পরে কেলেঙ্কারির ভয়ে উইথড্র করি। আমরা তা জানি। পুলিশ ভজনবাবুকে ধরেও আপনার বাবার অনুরোধে এক রাত্রির পরই ছেড়ে দেয়। আমরা পারিবারিক দুর্নামের ভয়ে এটা করি। এই খুনের ঘটনার পর কি আপনার শ্বশুর বাড়ি থেকে কেউ আপনার কাছে এসেছিল? জি না। খুনটা হয়েছে মাত্র 7 দিন আগে। এর মধ্যে কেউ আসেনি? পূজন মাঝে মাঝে আসে, কিন্তু ঘন ঘন নয়। গত 7 দিনে কেউ আসেনি। এবার একটা সেন্সিটিভ প্রশ্ন করব আপনাকে। বলুন। লজ্জা পাবেন না তো? লজ্জা পেলে জবাব দেব না। ভেরি গুড। তাহলে করি প্রশ্নটা। আচ্ছা, আপনার প্রশ্নটা কি? ভজনবাবু যে সেক্সুয়াল ব্যাপারে সেডিস্ট কোচের মানুষ তা আপনার কথা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে। আমার প্রশ্ন, যার সেক্সুয়াল আর্জ এত বেশি সে তো নিশ্চয়ই প্রোস কোয়ার্টারে চলে যায়। এ ব্যাপারে আমি কিছু জানি না। সমস্যা হলো এরকম মানুষেরা নিজেদের সামলে রাখতে পারে না। প্রোস কোয়ার্টারে গেলে হয়তো যায়, আমি কি করে জানবো বলুন? কোনোদিন কোনো হিন্ট পাননি? না। সমস্যা হলো পুলিশ এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখছে, কিন্তু ওর প্রোস কোয়ার্টারে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। হঠাৎ এই প্রশ্ন কেন? প্রোস কোয়ার্টারে গেলে ভজন বাবুর বিরুদ্ধে কেসটা আরো শক্ত হতো। উনি যে স্যাডিস্ট তা প্রমাণ করার সুযোগ থাকতো। আমি তো আপনাকে বলেছি লোকটাকে ভালো করে চেনার কোনো সুযোগ হয়নি আমার।
যে মেয়েটা খুন হয়েছে সে কি প্রস? না। তাহলে এ প্রসঙ্গ কেন? মেয়েটিকে খুন করার আগে ব্রুটালি রেপ করা হয়। ও, তাই নাকি? ইজ ইট জাস্ট লাইক ভজন বাবু? আমি আমি আপনাকে কি করে বলবো বলুন? আমাকে তো খুন করেননি। মারধর বা হাত মুচড়ে দেওয়া, গালাগাল করা, এসব? প্লিজ আমাকে প্লিজ এসব প্রশ্ন করবেন না। আমার পক্ষে ডিটেল বলা সম্ভব নয়, রুচিতে বাধে। সরি, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু এটা তো জানেন যে এটা একটা মার্ডার কেস। জি জানি, কিন্তু আমার পক্ষে এর থেকে বেশি বলা সম্ভব নয়। আমি সরি। কিন্তু কোর্টে যে আপনাকে এসব অস্বস্তিকর প্রশ্ন করা হবে। কোর্টে? কোর্টে কেন আমি যাব? আপনাকে যে পুলিশ সাক্ষী হিসেবে ডাকবে সে আমি করতে পারবো না। ভয় পাচ্ছেন? ভয় নয়, এসব বিচ্ছিরি ব্যাপার নিয়ে প্রশ্ন করা হলে আমি কিন্তু কিছুই বলতে পারবো না। সেটা আপনার ইচ্ছে, কিন্তু আপনার সাক্ষীর উপর অনেক কিছু নির্ভর করছে। কি নির্ভর করছে? মোটিভ অফ মার্ডার। আমার উপর নির্ভর করবে কেন? আমার সঙ্গে তো লোকটার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যে নেই তার কারণটাই তো আমাদের দরকার। ভজন বাবু যে একজন স্যাডিস্ট সেটা প্রমাণ করতে পারলে পুলিশের কাজ তো সহজ হয়ে যায়। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। খুন যদিও করে থাকে তো সেটা পুলিশ প্রমাণ করুক। আমাকে নিয়ে শুধু শুধু টানাটানি করছেন। পুলিশ তার কাজ করবে, পুলিশের সাহায্য করা তো আমাদের কর্তব্য। আচ্ছা, মেয়েটাকে? ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আপনি অনেক আগেই করতে পারতেন। আপনি আমাকে এত প্রশ্ন করছেন যে আমি প্রশ্ন করার সুযোগই তো পাচ্ছি না। সরি ম্যাডাম, এসব ঘটনা ঘটলে লোককে বিরক্ত না করে উপায় থাকে না। বুঝেছি, এবার বলুন মেয়েটাকে। একজন টিনেজার, 16-17 বেশি বয়স নয়, খুব চঞ্চল আর একটু ডান পিঠে গোছের মেয়ে। ভজনবাবুর গ্যারেজের পর একটা খেলার মাঠ, মেয়েটার বাড়ি ওই মাঠটা পেরিয়েই। মেয়েটার নাম রিঙ্কু, খুব মডার্ন একটা মেয়ে। তার বাবার চিংড়ি মাছের ব্যবসা আছে, মোটামুটি পয়সাওয়ালা লোক। মেয়েটা একটা সাইকেলে চড়ে পাড়ায় পাড়ায় চক্কর দিয়ে বেড়াতো। পোশাকও খুব উগ্র পড়তো, কখনো শর্টস আর কামিজ, কখনো বা জিন্স আর টি শার্ট। কেমন মেয়ে? যেটুকু জানা যায় একটু বখাটে টাইপের মেয়ে। বাবা ডিভোর্সি, মা আবার কাকে বিয়ে করে বাইরে কোথাও থাকে। মেয়েটা বাবার কাছেই থাকতো। একমাত্র মেয়ে? বোধহয় খুব আদরের। দেখতেও খারাপ ছিল না, সাক্ষ্য প্রমাণ বলছে মেয়েটা বেশ অ্যাট্রাকটিভ চেহারারও ছিল। যথারীতি বিভিন্ন পাড়ার ছেলেরা তার পিছন ঘুরঘুর করত। রিঙ্কুর বদনাম ছিল যে সে নাকি ছেলেদের সঙ্গে ফ্রিলি মেলামেশা করত। বাবার তেমন কোনো শাসনও ছিল না। ভদ্রলোক নিজের কাজ নেই হিমশিম খেতেন। মেয়ের দিকে নজর দেওয়ার সময় হয়তো ছিল না। মেয়ের বাড়িতে আর কেউ নেই? রিঙ্কুর ঠাকুমা আর দাদু ও বাড়িতে থাকেন। তাদের থাকা নিয়েই রিঙ্কুর মা আর বাবার মধ্যে বনিবনার অভাব দেখা দেয়। তারপর অশান্তি বেড়ে গিয়ে শেষ পর্যন্ত ডিভোর্স। রিঙ্কুর বাবা আর বিয়ে করেননি? না না, তিনিও আপনার মতোই বিয়ের অভিজ্ঞতা তিক্ত হয়েছিল বলে আর বিয়ে করেননি। তা বলে তার বিয়ের বয়স অবশ্য যায়নি। হি ইজ অনলি 44। বুঝেছি, এবার আমার করণীয় কি বলুন? সাক্ষী দিতে হবে শুনে আমার ভীষণ ভয় করছে। কিন্তু আপনার ভয় কিসের? সাক্ষীটাকে দিলে তো পাবলিসিটি হবে, পুরনো কথা উঠবে। তা তো কিছুটা উঠবেই। সেটাই তো ভয় পাচ্ছি আমি। ঘটনার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, তবু কেন যে আপনারা আমাকে ইনভলভ করতে চাইছেন? ম্যাডাম, আর কোনো উপায় নেই যে? লোকটা কি এখন জেলে? পুলিশ কাস্টডিতে আছে। আপনি চাইলে ওর সঙ্গে দেখা করতে পারেন। দেখা করব? সে কি কথা? আমি ওর সঙ্গে দেখা করব কেন? লোকটা হয়তো আপনার কাছে কিছু বলতে পারে। প্লিজ মশাই, আমাকে এসবে জড়াবেন না।
আমি ওর ছায়াটাও মারাতে চাই না। শুনুন ম্যাডাম, কাজটা অপ্রীতিকর হলেও আমাদের কিছু কৌতূহল আছে। না না, শুনুন, আমি আমি পারবো না, আমাকে ক্ষমা করুন প্লিজ। আহা, আগে একটু শুনুন। দিন সাতেক আগে ঘটনাটা ঘটে। ভজনবাবুর মোটর গ্যারেজের পাশের মাঠে মেয়েটির ডেড বডি পাওয়া যায় সকালবেলা। মাঠটায় কিছু আগাছার জঙ্গল আছে তার মধ্যে। মেয়েটি বাড়ি না ফেরায় সারা রাত লোকজন এবং পুলিশ তাকে অনেক খুঁজেছিল, পায়নি। প্লিজ আমাকে এসব বলবেন, আমার শুনতে খুব খারাপ লাগছে। ডেড বডির কথাটা শুনেই আমার মনটা কেমন করে উঠল। আহা, ওইটুকু একটা মেয়েকে কেউ মারে? মানুষের ভিতর একটা পশু তো থাকেই, আর সেই পশুটাকে ধরার জন্যই তো আপনার সাহায্য প্রয়োজন। পশুটা কি ওই ভজন? তাই তো মনে হচ্ছে। আপনাদের হাতে প্রমাণ নেই? একেবারে প্রমাণ ছাড়া তো ভজনকে ধরা হয়নি। প্রমাণ যদি থাকে তাহলে ওকে শাস্তি দিলেই তো পারেন। আমার সাহায্যের কি দরকার? প্রমাণ আছে আবার প্রমাণ নেই, সে আবার কি রকম কথা? শুনুন, ভজনবাবুর গ্যারেজটা একটু নির্জন জায়গায়, প্রায় 1 বিঘা জমি নিয়ে গ্যারেজ। অনেক সফিস্টিকেটেড যন্ত্রপাতি আছে। ডিজাইনার গাড়ি তৈরি করার জন্য ভজনবাবু কিছু অর্ডারও পেয়েছিলেন। দেশি বিদেশি গাড়ির মোটর নিয়েও বোধহয় এক্সপেরিমেন্ট করছিলেন। গ্যারেজটা আরো বড় করার জন্য পাশের মাঠটা কেনার চেষ্টা করেছিলেন। আমি অত সব জানি না, তবে পূজন বলেছিল ওর গ্যারেজটা বড় হচ্ছে। হুম, সত্যি বেশ বড় গ্যারেজ। ওর কি অনেক টাকা? হ্যাঁ, তা বলতে পারেন। আপনার সঙ্গে তো ওর ছাড়াছাড়ি 1.5 বছরের। 1 বছর 8 মাস। 1.5 বছরের মধ্যে ভজনবাবু অনেক টাকা করেছেন। আর বোধহয় সে কারণেই লোকটার পিছনে ওখানকার ক্লাব মস্তানেরা লেগে গিয়েছিল। তারা টাকা চাইতো, কিন্তু উনি দিতেন না। এসব আমার জানা ছিল না। আপনার জানার তো কথাও নয়। তবে মাস 6 আগে ভজনবাবুর উপর হামলা হয় এবং উনি কয়েকটা গুন্ডা ছেলের হাতে মারও খান। আমিও শুনেছিলাম পূজনের কাছে, তবে বেশি মাথা ঘামায়নি। ভজনবাবু লোকটি খুব বাস্তব বুদ্ধি সম্পন্ন ব্যবসাদার নন। তা যদি হতেন তাহলে গুন্ডা মাস্তানদের কিছু টাকা দিয়ে দিয়ে হাতে রাখতে পারতেন। সে পথে না গিয়ে তিনি অন্য পন্থা বেছে নিয়েছিলেন। এমনিতে নিরীহ হলেও বেশ একঘেয়ে আর জেদি, তাই না? তা তো কিছুটা বটেই। যাই হোক, এই ঘটনার পর গ্যারেজটা প্রায় উঠে যাওয়ার উপক্রম হয়। ভজনবাবু আপোষ রফা কোনো কিছুই করতে রাজি হননি, টাকাও দেননি। উনি পুলিশকে হাত করার চেষ্টাও করেননি বলে প্রোটেকশনও পাননি। শুনুন, এত সব জেনে আমার কি হবে? লোকটার চারিত্রিক আউটলাইনটা আপনার সম্পূর্ণ জানা নেই বলে বলছি। আচ্ছা, তাহলে বলুন। লোকটা বিপদের ঝুঁকি নিয়েও ওখানে গ্যারেজ চালাতে লাগলেন। ভজনবাবু একটা রিভলভার কিনেছিলেন, লাইসেন্সও ছিল। আর ওর গ্যারেজের কর্মচারীরা কি জানি কেন ওর খুবই অনুগত। তারাও ওকে প্রোটেকশন দিতে লাগলো। ফলে গ্যারেজের সঙ্গে লোকালিটির একটা শত্রুতা তৈরি হয়ে গিয়েছিল। গ্যারেজে বার কয়েক বোমা পড়েছে, আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, জনসাধারণকে খেপিয়ে তুলে অবরোধের চেষ্টা হয়েছে। তার চেয়ে বড় কথা, পলিটিক্যাল প্রেশারও ওর বিরুদ্ধে ছিল। জনসাধারণের অভিযোগ ওই গ্যারেজে চোলাই তৈরি হয়, সমাজ বিরোধী কাজ হয়, ইত্যাদি ইত্যাদি। সত্যি কি হতো নাকি? বোধ হয় না। তাহলে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি ভজনবাবুর শত্রুর অভাব নেই। সে তো হতেই পারে। আর শত্রুতা ছিল বলেই ভজনবাবু ইদানিং গ্যারেজে থাকা শুরু করেছিলেন। গ্যারেজের ভিতর দিকে ওর অফিস ঘরটা আছে, সেখানে চৌকি পেতে বিছানা করে নিয়েছিলেন। রান্নাবান্না নিজেই করতেন। ওর জবানবন্দি অনুসারে গ্যারেজের রক্ষণাবেক্ষণের জন্য ওর গ্যারেজে থাকাটা প্রয়োজন হয়ে পড়েছিল। লোকটাকে সাহসী বলতে হয়, কি বলেন? আমি কিভাবে বলবো বলুন? আপনার মনে হলে হতে পারে। গ্যারেজে 2 জন কর্মচারী রাতে পাহারা দিত।
আর ভজনবাবু তো সপ্তাহে প্রায় 4-5 দিনই থাকতেন। যেদিন ঘটনাটা ঘটে সেদিনও ভজনবাবু গ্যারেজে ছিলেন। গার্ডরাও তো ছিল। দুঃখের বিষয়, সেদিন দিবাকর নামে যে কর্মচারীটি গার্ড দেবার কথা ছিল তার মেয়ের অসুখ বলে আসেনি। ছিল রতন নামে দ্বিতীয় গার্ডটি। মেয়েটির সঙ্গে কি ভজনের আলাপ ছিল? ছিল। মেয়েটা নাকি প্রায় তার গ্যারেজে হানা দিত। সে ভজনবাবুকে গাড়ি চালানো শিখিয়ে দিতে বলতো, এবং ভজনবাবু মাঝে মধ্যে রিঙ্কুকে গাড়ি চালানো শেখাতেন। শোনা যায় রিঙ্কু ভালো গাড়ি চালাতে শিখে গিয়েছিল। বাহ, তাহলে আর সন্দেহ কিসের? সন্দেহের অবশ্য বিশেষ অবকাশ নেই, কারণ ঘটনার দিন সন্ধ্যাবেলা গ্যারেজের উল্টো দিকের বাড়ির সনাতন মল্লিক দেখেছেন যে রিঙ্কুর সাইকেলটা গ্যারেজের ফটকের কাছে দাঁড় করানো। তাহলে তো মিলেই যাচ্ছে সব। যাচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলা তো ঘটনাটা ঘটেনি, ঘটেছে একটু বেশি রাতে। অত্যন্ত পোস্টমর্টম রিপোর্ট তাই বলে। আপনি বড্ড ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন সবরবাবু। হ্যাঁ, ওইটাই তো আমার দোষ। তবে আসল ঘটনা বের করার জন্য ব্যাকগ্রাউন্ডটা ভালো করে বুঝিয়ে বলা দরকার মিসেস আচার্য। আমাকে প্লিজ মিসেস আচার্য বলবেন না। আমার নাম বিভাবরী ভট্টাচার্য। ডিভোর্স করেননি বলে মিসেস আচার্য বলে ফেলেছিলাম। কোর্টে ডিভোর্স না হলেই কি, আমি মনে মনে তোকে কবে পরিত্যাগ করেছি। তা বটে। আচ্ছা, ডিভোর্সের প্ল্যান আছে কি? এসব শুনে মনে হচ্ছে এখন ডিভোর্সটা করে রাখলেই ভালো হতো। তা ঠিক, তবে ডিভোর্স হয়ে থাকলেও আমরা আপনাকে সাক্ষী মানতাম। ওহ, কি যে মুশকিল। সরি ম্যাডাম, আমাদের কিচ্ছু করার নেই। আপনি আমার প্রবলেমটা বুঝতে পারছেন তো সবরবাবু? পারছি বিভাবরী দেবী, কিন্তু প্রবলেমটা আমাদের সকলেরই। আপনি এক্সপোজারকে ভয় পাচ্ছেন, কোর্ট কাছারিতে যেতে অপছন্দ করছেন, কিন্তু আমাদের যে আর কোনো উপায় নেই। ঠিক আছে, বলুন। রিঙ্কুর সাইকেলটা খুব দামি এবং রেসিং মডেলের। ওরকম দামি সাইকেল ওই অঞ্চলে কারোর নেই, সুতরাং ওই লাল রঙের সাইকেলটা সহজেই চোখে পড়ত। বুঝতে পারছেন? জি, পারছি। তাহলে তো প্রমাণই হয়ে গেল যে রিঙ্কু ভিতরে ছিল। আপাত দৃষ্টিতে কিন্তু তাই। আবার আপাত দৃষ্টি কেন? পুলিশের মনটা যে বড্ড খুঁতখুঁতে। এই যে ধরুন না, আমার মোটর বাইকটা এখন আপনাদের বাড়ির সামনে দাঁড় করানো হয়েছে, আর আমি ভেতরে বসে বসে আপনার সঙ্গে কথা বলছি। মোটর বাইকটা যে চেনে সে ওটা দেখে ফেলে বলতেই পারে যে সবর দাশগুপ্ত এখন বিভাবরী ভট্টাচার্যের বাড়িতে বসে আছে। কিন্তু মনে করুন, এমনও তো হতে পারে যে মোটর বাইকটা আর কেউ টেনে এনে রেখেছে, বা আমি ওইটা রেখে দিয়ে বাসে উঠে বাড়ি চলে গেছি। সুতরাং এটাকে কখনোই ফুল প্রুফ বলে ধরা যায় না। আপনারা সোজা জিনিসটাকে পেঁচাতে খুব ভালোবাসেন না? আসলে তা নয়। এই দুনিয়ায় সহজ সরল ভাবে কিছুই ঘটে না। তা যদি ঘটতো তাহলে আমাদের কত পরিশ্রম বেঁচে যেত বলুন। তা বটে। একটু চা খাবেন? অনেকক্ষণ এক নাগারে কথা বলছেন। কফি হলে খুব ভালো হয়। বেশিরভাগ বাড়িতেই চাটা ভালো হয় না। আপনি ভীষণ ঠোঁটকাটা তো সবর বাবু। শুনুন, খারাপ চা খাওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকেই ঠোঁটকাটা হতে হয়েছে। আচ্ছা বসুন, কফি করে আনছি। আনুন, বসেছি। জি, অসংখ্য ধন্যবাদ। বিভাবরী উঠে যাওয়ার পর সবর ঘরটা আবার দেখল। সচ্ছল পরিবারের বৈঠকখানা যেমন হয় তেমন ভাবেই সাজানো। সোফা সেট, সেন্ট্রাল টেবিল, নিচু বুককেস, দেয়ালে কিছু ওয়াল ডেকোরেশন। বুককেসের উপর কাঠের তৈরি বাঁকুড়ার ঘোড়া, তার পাশে দুটো স্টিল ফ্রেমের ছবি। একটা ছবি বিভাবরীর মা আর বাবার, অন্যটা বোধ হয় কম বয়সে বিভাবরী আর তার দাদার। বিভাবরী কফি এনে বলল, শুধু দুধের কফি চলবে তো? সবরবাবু একটা চুমুক দিয়ে বলল, বাহ, চিনিটা তো খুব পারফেক্ট হয়েছে। আসলে ম্যাক্সিমাম জায়গায় চিনিতেই গন্ডগোলটা করে।
বিভাবর একটু হেসে বলল, রিঙ্কুর সাইকেলের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। সবর বিভাবরীর দিকে তাকালো। মেয়েটির চেহারা খুবই ভালো, খুব লম্বা নয়, তেমন ফর্সাও বলা যায় না, কিন্তু মুখখানা খুবই মায়াবী, চোখ দুখানা টানা এবং দৃষ্টিটা মায়ায় মাখানো। অ্যাট্রাকটিভ, হ্যাঁ, ভেরি মাচ অ্যাট্রাকটিভ। কি দেখছেন সবর বাবু? ভাবছি আপনার মতো একজন সুন্দরী মহিলার ভাগ্যটা সুন্দর হলো না কেন? কি যেন একটা কথায় আছে, অতি বড় সুন্দরী না পায় বর, না কি যেন এমন একটা। বিভাবরী একটু লজ্জার হাসি হেসে বলল, আমি সুন্দরী হলে তো বলতে হয় আপনি সুন্দর কথার মানেটাই বুঝেন না। তা হতে পারে, তবে যা চোখের পক্ষে স্নিগ্ধকর তাই আমার সুন্দর বলে মনে হয়। আচ্ছা, যাকে খুব আনইজি সাবজেক্ট। আচ্ছা শুনুন, যা বলছিলাম, রিঙ্কুর সাইকেল, গ্যারেজে রিঙ্কুর সাইকেলটা সন্ধে থেকেই ছিল, বা তার আগে থেকে। অন্তত পক্ষে সন্ধে থেকে যে ছিলই তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু রিঙ্কুকে কেউ গ্যারেজে ঢুকতে দেখেননি? খুবই ভালো প্রশ্ন করেছেন। না, আমরা এখনো পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শীকে পাইনি যে রিঙ্কুকে গ্যারেজে ঢুকতে দেখেছে। জায়গাটা একটু নির্জন, উল্টো দিকে মল্লিক বাবুর বাড়ি, আর আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। এক ধারে ডোবা, অন্য ধারে একটা বাড়ির ভিত হয়ে পড়ে আছে। লোকজন বিশেষ চলাচল করে না। আর ভজন বাবুর গ্যারেজে যা লোকের যাতায়াত, সেদিন রবিবার, গ্যারেজ বন্ধ থাকায় লোকজনও ছিল না। রতন না কি যেন নাম, সে কি বলে? রতন ডিউটিতে এসেছিল রাত 9টা নাগাদ। সে সাইকেলটা দেখেনি? দেখেছে, তবে রিঙ্কু ভেতরে ছিল কিনা সে জানে না। কেন? তার তো খোঁজ করা উচিত ছিল। সে যা বলছে তা মোটামুটি এরকম, সে রাত 9টার কিছু পরে গার্ড দিতে আসে। ফটক খোলাই ছিল, একটা বাতি মাত্র জ্বলছিল বলে জায়গাটা আলো আধারে ছিল। সে ফটকের কাছে একটা পুরোনো গাড়িতে বসেছিল। বেশ কিছুক্ষণ বাদে হঠাৎ সাইকেলটা তার চোখে পড়ে। ওদিকে ভজনবাবুর ঘরের দরজা তখন বন্ধ। তার ধারণা হয়েছিল রিঙ্কু ভজনবাবুর ঘরে বসে গল্প টল্প করছে। ইস, লোকটা যদি তখন গিয়ে দরজায় ধাক্কা দিত তাহলে বোধহয় মেয়েটা বেঁচে যেত। ধাক্কা না দিলেও সে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। তাই নাকি? তারপর সে শুনতে পায় ভিতরে একটি মেয়ে বা মহিলার সঙ্গে ভজনবাবুর কথা হচ্ছে। কথা বা তর্কাতর্কি। তর্কাতর্কি? অন্তত রতন তাই বলছে। মেয়েটার গলা তো নিশ্চয়ই তার চেনা। না চেনার কথা নয়, তবে সেটা যে রিঙ্কুরি গলা সেটা সে হলফ করে বলতে পারছে না। এরপরও কি কোনো সন্দেহ আছে সবর বাবু? না, সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু সন্দেহ তো প্রমাণ নয়। সার্কামস্টেশিয়াল এভিডেন্স বলেও তো একটা ব্যাপার আছে। তা তো আছেই, আর সেটাই তো আমাদের তুরুপের তাস। রতন মেয়েটাকে দেখিনি ভালো কথা, কিন্তু রেপ বা খুনের পর যখন লাশটা মাঠে নিয়ে যাওয়া হয়েছিল তখন তো তার চোখ বুজে থাকার কথা নয়। আপনি ঠিক বলছেন ম্যাডাম, কথাটা খুবই সত্যি। রতন জানিয়েছে রাত 10টার কিছু পরে ভজনবাবু দরজা খুলে বেরিয়ে তাকে ডাকেন। রতন খুব কাছাকাছি যাওয়ার আগে ভজনবাবু তাকে কোকা কোলার ক্যান আনতে পাঠান। ধারে কাছে কোকা কোলার ক্যান পাওয়া যায় না, তাকে বেশ কিছুটা দূরে যেতে হয়েছিল। প্রায় 40 মিনিট পরে সে ফিরে এসে ভজনবাবুর দরজায় নক করে। ভজনবাবু দরজা খুলে ক্যানগুলো নেন। তখন কেউ ঘরে ছিল না। তার মানে কি দাঁড়ালো? 2 যোগ করলে 4ই হয় ম্যাডাম। ধরে নেওয়া যেতেই পারে যে ওই 40 মিনিটের মধ্যে খুন এবং গুম দুটোই হয়েছিল। ও মা গো, কি সাংঘাতিক লোক! হ্যাঁ, খুবই সাংঘাতিক লোক। আর এই কথাটাই আপনাকে আদালতে দাঁড়িয়ে বলতে হবে ম্যাডাম। আমাকে না হলেও তো হয়, রতনই তো সাক্ষী দিচ্ছে। রতন আমাদের খুব ইম্পর্টেন্ট সাক্ষী, কিন্তু তার কথা খুবই গোলমেলো। কোন কথাটা গোলমেলো?
যে মেয়েটার কণ্ঠস্বর সে ভজনবাবুর ঘরের ভেতর শুনতে পেয়েছিল সেটা রিঙ্কুর কিনা সে এ ব্যাপারে নিশ্চিত নয়। ওটা তো সামান্য ব্যাপার, ঘরের দরজা বন্ধ ছিল হয়তো, তাই গলাটা শুনতে পায়নি। সেটা খুব সম্ভব। ভজনের সঙ্গে রিঙ্কুর কি কথা হচ্ছিল? সবর একটু হেসে বলল, আপনি শুনতে চান নাকি? এসব টপ সিক্রেট কি আপনার শোনা উচিত? উচিত না হলে বলবেন না সবর বাবু। আরে রাগ করছেন কেন ম্যাডাম? রতন শুনতে পায় মেয়েটা বেশ চিৎকার করেই বলছে, কেন আপনি আমাকে বিয়ে করবেন না? আপনাকে করতেই হবে। জবাবে ভজনবাবু বেশ উত্তেজিত গলায় বলেছিল, এসব কি বলছো পাগলের মতো? তোমাকে আমি কোনোদিন এভাবে ভাবিনি। তুমি বাড়ি যাও, আমাকে এভাবে বিরক্ত করো না। জবাবে মেয়েটা বলেছিল, আপনি একটা কাপুরুষ নপুংসক, আপনার ব্যক্তিত্ব বলে কিছুই নেই, ইত্যাদি ইত্যাদি। জানতে চান আরো? ডিটেলস পুলিশের খাতায় লেখা আছে। ও বাবা, রিঙ্কু আবার ওকে বিয়েও করতে চেয়েছিল? চাইতেই তো পারে। ভজনবাবুর বয়স বোধ হয় 28-29, তাই না? ওরকমই। বয়সের একটু তফাৎ হতো, কিন্তু বিয়ে তো হতেই পারত। তা পারে। বিয়ে না হয় করতো, তো মারলো কেন? সেটাই তো প্রশ্ন। আপনি বলতে পারেন কেন মারলো? না, কিন্তু ভজন কি বলছে? ওর মুখ থেকে খুব বেশি কথা বের করা যায়নি। উনি বলেছেন সেদিন সন্ধেবেলা ওর ঘরে যে মেয়েটি ছিল সে রিঙ্কু নয়। তবে কে? তা তো উনি বলতে রাজি নন। বলবে কি করে? সত্যি কথা বললে তো প্রমাণই হয়ে গেল। আমাদেরও সন্দেহ মেয়েটা রিঙ্কু। এখনো সন্দেহ? নিরঙ্কুশভাবে প্রমাণিত না হলে সন্দেহ কথাটাই ব্যবহার করা ভালো না? সে আপনারা করুন, আমি জানি মেয়েটি রিঙ্কুই। সবর একটু হাসল। আচ্ছা, তারপর বলল, ভজন বাবুকে ফাঁসিতে লটকানোর জন্য আপনি যে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছেন দেখি। হব না? একটা মেয়েকে রেপ করে যে খুন করেছে তার কি ফাঁসি হওয়া উচিত নয়? ফাঁসি বা যাবজ্জীবন যাই হোক, সব সন্দেহের সম্পূর্ণ নিরসন না করতে পারলে জজ তো আর সেরকম হুকুম দেবেন না। আপনি কিন্তু রিঙ্কুর সাইকেলের কথাটা ভুলে যাচ্ছেন। না না না, আমি কিছুই ভুলি না। রিঙ্কুর সাইকেলটাও একটা মস্ত এভিডেন্স। কিন্তু ভজন বাবু বলেছেন সাইকেলটা যে ওখানে ছিল তা তিনি জানতেন না, সে ব্যাপারে কিছু বলতেও পারেন না। বেশ কথা বলেছে। পুলিশকে সাজালে ভজন বাবু যে বিপদে পড়বেন তাতে সন্দেহ নেই, কিন্তু কেস সাজানোর ব্যাপারে আমাদের ফুল প্রুফ হওয়া দরকার। ফুল প্রুফ হওয়ার জন্য আর কি কি দরকার সবর বাবু? ভালো হতো একজন আই উইটনেস পেলে। গ্যারেজের উল্টো দিকে যে লোকটা থাকে সে কিছু দেখেনি? না, আরো একটা কথা আছে। কি কথা? পুলিশের কুকুর কিন্তু ভজন বাবুর গ্যারেজের দিকে যায়নি। তাই বুঝি? তবে বর্ষাকাল তো, এবং সেদিন রাত্রেও বৃষ্টি হয়েছিল, কাজে গন্ধের ট্রেলটা মুছে যেতেই পারে। সে তো হতেই পারে। আমার যেন মনে হচ্ছে আপনি ঘটনা সম্পর্কে তেমন নিশ্চিত নন। আমাকে বলতে পারেন সন্দেহ পিশাচ। তাই তো দেখছি। পুলিশ কি এইরকমই? না, আমি এইরকম। তাহলে আপনি ক্রিমিনালদের ধরবেন কি করে সবর বাবু? সব সময়ে যে ক্রিমিনালদের ধরা যায় এমন নয়, অনেক ফাঁক ফোকর দিয়ে তারা রেহাই পেয়ে যায়। এই ফাঁক ফোকর গুলো ভরাট করার চেষ্টা করছি মাত্র। আমার তো মনে হচ্ছে ওটা ওপেন এন্ড শার্ট কেস। সবর মৃদু হাসল। হলে তো ভালোই হতো। এবার একটা কথা জিজ্ঞেস করছি, একটু ভেবে জবাব দেবেন। নিশ্চয়ই। আমি তো এতক্ষণ কোঅপারেটই করছি। হ্যাঁ, আপনি নার্ভাস হননি। আচ্ছা, এবার প্রশ্ন করুন সবর বাবু। ফুলশয্যার রাতে ভজন বাবুর যে পরিচয় আপনি পেয়েছিলেন তা খুবই খারাপ এবং ভয়ঙ্কর। ঠিক। কিন্তু তারপরও আপনি আরো 7 দিন শ্বশুর বাড়িতে ছিলেন।
জি। আপনি কি ভজন বাবুর ঘরেই রাতে ঘুমাতেন? আই মিন, একসঙ্গে? আপনি পাগল নাকি? আমি ওর ঘরে শুতাম। কিন্তু ও চলে যেত ওর ভাইপোজনের ঘরে। বাড়ির লোকেরাই এ ব্যবস্থা করে দিয়েছিল। এই 7 দিনের কথা কিছু মনে আছে? কেন মনে থাকবে না? মাত্র তো 1.5-2 বছরের ঘটনা। সেই অভিজ্ঞতাটা কিরকম, মানে রিগার্ডিং ভজন বাবু আর কি। ও কিন্তু কখনো আমার ধারে কাছে ঘেঁষার চেষ্টা করেনি, এমনকি লজ্জায় চোখ তুলে তাকাতও না। ওই 7 দিনে আপনার সঙ্গে ভজন বাবুর কথা হতো কি? না, আমার কাছাকাছি আসতো না। আচ্ছা, আপনি 7 দিন শ্বশুর বাড়িতে ছিলেন কেন? মানিয়ে নেওয়ার চেষ্টা করতে? না, প্রবলেমটা আসলে মানিয়ে নেওয়ার মতো ছিল না। 7 দিন ছিলাম শ্বশুর বাড়ির লোকেদের অনুরোধে। ওর ভাই পূজন আর বোন দেবারতী আমাকে খুবই ভালোবাসতো। শ্বশুর মশাই অসুস্থ মানুষ, শয্যাশায়ী ছিলেন, কিন্তু শাশুড়ি খারাপ ছিলেন না, খুব ভালো মানুষ বোঝেন। এই 7 দিনে ভজনবাবুর বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্য চোখে পড়েছে কি? আহ, না, একটু ভালো করে ভেবে দেখুন। দেয়ার মে বি এ ভাইটাল ফ্যাক্ট। কিচ্ছু মনে পড়ছে না তেমন। তবে তবে কি, থামলেন কেন? ও সকালবেলা রোজ পাড়ার কুকুরদের পাউরুটি খাওয়াতো। বাহ, এই তো একটা কথা জানা গেল। আর কিছু মনে আছে? না, আমার আর কিছু মনে নেই। নমস্কার সনাতন বাবু। আরে, আসুন আসুন। নমস্কার নমস্কার। একটু বিরক্ত করতে এলাম। আরে, বিরক্ত কিসের? আপনারা আইনের রক্ষক, আপনাদের একটু সাহায্য করব, এ তো সৌভাগ্য। সবর সনাতন বাবুর মুখোমুখি চেয়ারে বসলো। একটু চা বা কফি? না না, ধন্যবাদ। ঠান্ডা কিছু খাবেন? না না না, আপনি ব্যস্ত হবেন না, আই এম অলরাইট। তারপর বলুন, কিভাবে সাহায্য করতে পারি? ভজন বাবুর সঙ্গে আপনার কেমন পরিচয়? খুব একটা নয় মশাই, যথা সামান্য। বাড়ির উল্টো দিকে একটা গ্যারেজ থাকায় খুবই ডিস্টার্ব হতো। দিন রাত ধুমধাম শব্দ, কলকবজা চলছে, মিস্ত্রিদের হই হুল্লা। আপনি কি গ্যারেজটা তুলে দেওয়ার জন্য একটা মামলা করেছিলেন? আহ, ঠিক মামলা নয়। আমার স্ত্রী হার্টের রোগী, জোরালো শব্দ তার পক্ষে ক্ষতিকর, সেটা জানিয়ে পুলিশে একটা রিপোর্ট করি। ভজন বাবুকে একটা উকিলের নোটিশও দেই। তার আগে কি ভজন বাবুর সঙ্গে আপনার কথা হয়েছিল? জি, হয়েছিল। কিরকম কথা? প্রথমে তো লোকটাকে ভালো বলে মনে হয়েছিল। আমি ওকে মাঝে মধ্যে বলতাম লোকালিটির মধ্যে গ্যারেজ থাকায় পাড়ার লোকের অসুবিধা হচ্ছে, উনি যেন হাইওয়ের দিকে গ্যারেজটা সরিয়ে নেন। তা উনি কি বলতেন? উচ্চবাচ্য করতেন না, চুপচাপ শুনতেন। তারপরে কি ঝগড়া লাগে? আহ, আসলে ঝগড়া ঠিক ওর সঙ্গে হয়নি। তবে কার সঙ্গে? ভজনবাবুর একজন কর্মচারী আছে, নাম রাখাল, খুব লম্বা চওড়া। হ্যাঁ হ্যাঁ, সেই। ও হচ্ছে মনে করেন ঘাটপুরের মাস্তান। ঝগড়া হলো কেন? একদিন দুপুরে ওরা একটি গাড়ির বডি তৈরি করছিল, সে সাংঘাতিক দুমদাম শব্দ। আমার স্ত্রী দুপুরে ঘুমাতে পারেননি, শব্দে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। আমি অফিস থেকে ফিরে ঘটনা শুনেই গ্যারেজে যাই। তখন রাখালের সঙ্গে কথা হয়। কি কথা হলো? আমি বললাম এরকম চলবে না। রাখালও তেরা তেরা জবাব দিচ্ছিল। তারপর একটু ঝগড়ার মতো হলো। তখন কি ভজনবাবু গ্যারেজে ছিলেন? না। ঝগড়াটা কতদূর গড়িয়েছিল? আহ, আমরা ভদ্রলোক, ছোট লোকদের সঙ্গে কি ঝগড়া করতে পারি? রাখাল আমাকে দেখে নেবে বলে শাসিয়েছিল। তারপর আপনি কি করলেন? পাড়ার নাগরিক কমিটিকে জানালাম, তারা পরদিন গিয়ে ভজন বাবুকে ধরলো। ফলাফল কি কিছু হয়েছিল? ভজন বাবু রাখালকে আমার কাছে ক্ষমা চাইতে বললেন।
রাখাল ক্ষমাও চাইল, কিন্তু গ্যারেজটার শব্দটার যে সমস্যা ছিল তার কোনো সমাধান হলো না। ভজনবাবু বললেন, আপনারা একটা টাইম বেঁধে দিন, আমরা সেই সময়ে গাড়ির বডির কাজ করব, অন্য সময় করব না। তাহলে তো তিনি কোঅপারেট করতেই চেয়েছিলেন। তা বলতে পারেন, তবে ওটা আইওয়াশ, গ্যারেজে শব্দ তো সারাদিনই হতো। আপনার একটি মেয়ে, তাই না? জি, তার বিয়ে হয়ে গেছে। আপনার জামাই কন্ট্রাক্টর? সবই তো জানেন তাহলে। জানি, সবকিছুই জানতে হয়, জানাটাই তো আমাদের কাজ। সনাতনবাবু হেসে বললেন, আপনারা জানবেন না তো কে জানবে? আপনার জামাই বিজয়বাবু চাপাডালির মোড়ের কাছে থাকে। জি আগে। আপনি চান আপনার মেয়ে জামাই আপনার কাছাকাছি কোথাও থাকুক, যাতে বিপদে আপদে তারা আপনার দেখাশোনা করতে পারে। কি কি আশ্চর্য বলুন! হ্যাঁ তাই তো, আপনি তো সত্যি সবই জানেন। দাঁড়ান দাঁড়ান, কথাটা শেষ করার পর আপনার হয়তো অতটা ভালো লাগবে না। আরে বলুন না, ভালো না লাগার কি আছে? আপনি মেয়ের জামাইয়ের জন্য এ পাড়ায় একটু বড় একটা প্লট খুঁজছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। আপনার জামাই ভজনবাবুর গ্যারেজের জমিটাই বেশি পছন্দ করেছিল, কিন্তু ভজনবাবু জমি বিক্রি করতে রাজি হননি। আমার জামাই ওকে 2 গুণ টাকা অফার করেছে, তাও রাজি হয়নি। এ তো কোনো অপরাধ তো হয়নি না? আরে না না, অপরাধ কিসের? তবে ভজনবাবুর গ্যারেজটা তুলে দিতে পারলে আপনার অনেক সুবিধে। সনাতন বাবু চুপ করে রইলেন। এবার ঘটনার দিনের কথা বলুন না, কি বলতে হবে? পুলিশকে এক দফা বলেছি অবশ্য। সেদিন রাতে রিঙ্কু খুন হয়। হ্যাঁ মশাই, কি নৃশংস ব্যাপার! ফুটফুটে মেয়েটা পাড়া দাপিয়ে বেড়াতো, তাকে কেউ ওভাবে খুন করে? লোকটার ফাঁসি নয় মশাই, ওকে ওকে শুলে চড়ানো উচিত। সে তো বুঝলাম, কিন্তু শুলে চড়াতে গেলে কিছু সাক্ষ্য প্রমাণের যে দরকার হয়। কি যে মশাই সোজা কেস, আমরা তো সবাই জানি। কি জানেন? খুন আর রেপই তো ভজনই করেছে। কিভাবে জানলেন? রিঙ্কুর তো যাতায়াত ছিল ওর কাছে, সেদিন সন্ধ্যে থেকে আটকে রেখেছিল ঘরে, তারপর রেপ করার পর মেরে ফেলে। কি করে বুঝলেন? কোনো চিৎকার শুনেছেন? চিৎকার? না, সেরকম কিছু শুনেনি। এই জায়গাটা খুব নির্জন, রাতে আরো নির্জন। সামান্য শব্দ হলেও শোনার কথা। তা অবশ্যই ঠিক বলেছেন, তবে আমার ঘরে অনেক রাত অব্দি টিভি চলে। আমার শাশুড়ি ইনসোমনিয়ার রোগী, তিনি সন্ধে রাত্রির থেকেই টিভি ছেড়ে বসে থাকেন। টিভির শব্দে। বুঝেছি বুঝেছি। রিঙ্কুকে আপনি সেদিন গ্যারেজে ঢুকতে দেখেছেন? উম, না দেখিনি, তবে সাইকেলটা দেখেছি। সেটা জানি সনাতন বাবু। রিঙ্কু কি খুব ঘন ঘন গ্যারেজে আসতো? খুবই ঘন ঘন, উম, বলতে গেলে রোজই আসতো। আপনার কি ধারণা মেয়েটা ভজন বাবুর সঙ্গে ইনভলভ ছিল? মেয়েটা একটু ফষ্টি নষ্টি করার মতো ছিল। আর ভজন বাবু তো অতি বাজে লোক, শুনেছি ওর চরিত্র দোষ আছে বলে বউয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। ভজন বাবুর সঙ্গে রিঙ্কুর ঘনিষ্ঠতা কিরকম ছিল আপনি জানেন? উম, গাড়ি চালাতে শেখাতো, ডলাডলি করতো, গ্যারেজে বসে আড্ডা মারতো, তাই নিয়ে তো অশান্তিও হয়েছে। কিরকম অশান্তি? পাড়ার ছেলেরা ভজন বাবুর উপর কয়েকবারই চড়াও হয়েছে। কেন? রিঙ্কুর সঙ্গে ওর খারাপ সম্পর্ক বলে। রিঙ্কুর বাবা কি কখনো ভজন বাবুকে কিছু বলেছে? শচীনন্দন? ও কি একটা মানুষ? সারাদিন তো চিংড়ির ভেড়েই পড়ে থাকতো, সংসার ভেসে গেলেও খেয়াল করতো না। একটু সাবধান হলে মেয়েটা বাঁচত। রিঙ্কুর সাইকেলটা খুনের পর দিনও গ্যারেজে ছিল, তাই না? হ্যাঁ। আপনি কি আগের দিন জানতে পেরেছিলেন যে রিঙ্কুকে পাওয়া যাচ্ছে না?
না, আমার কানে ওরকম কিছু আসেনি। পাড়ার ছেলেরা যখন জানতো ওই যে রিঙ্কু প্রায়ই ভজনবাবুর গ্যারেজে আসে, তখন তারা গ্যারেজে রিঙ্কুর খোঁজ করলো না কেন বলুন তো? জানি না মশাই, ওখানেই তো আগে খোঁজা উচিত ছিল। রিঙ্কু কি কখনো আপনাদের বাড়িতে আসতো? না, এ বাড়িতে তার সমবয়সী কেউ নেই, কেন আসবে? ওদের পরিবারকে আপনি কতটা চেনেন? উম, ভালোই চিনি। আমরাই কয়েকজন প্রথম এই জায়গায় বাড়িঘর পত্তন করি। শচীনন্দন আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবু ভালোই আলাপ আছে। যাতায়াত আছে আপনাদের? উম, কালে ভদ্রে যে যার ধান্দায় ব্যস্ত, সময় কোথায়। শচী তো থাকেই না এখানে, মাছের ভেড়িতেই পড়ে থাকে সব সময়। সে রাতে অস্বাভাবিক কোনো চিৎকার বা শব্দ শোনেনি তো? না মশাই, তেমন কিছু তো মনে পড়ছে না। ভালো করে ভেবে দেখুন তো, রাত 10টা থেকে 12টার মধ্যে কোনো সময় খুব কুকুর ডাকছিল কি? সনাতন মল্লিক ভ্রু কুঁচকে একটু ভেবে সহজ ছায়া বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11টার পরে কিছু কুকুর ডাকছিল বটে, তবে তারা কিন্তু রোজই ডাকে। সেদিন হয়তো একটু বেশিই ডাকছিল। আর কোনো অস্বাভাবিক শব্দ? উম, না না মশাই, তেমন কিছু মনে পড়ছে না। রিঙ্কুর কোনো বিশেষ ছেলে বন্ধু ছিল কি? উম, সে আমি কি করে জানবো? পাড়ার ছেলে ছোকরাদের জিজ্ঞেস করুন, ওরা হয়তো বলতে পারবে। আপনার কি মনে হয় ভজনবাবু ফোন করতে পারেন? না পারার তো কোনো কারণ দেখছি না, ও লোক সব পারে। আপনার স্ত্রীর অসুখটা কি খুব জটিল? হার্টের প্রবলেম, অ্যানজাইনা। আপনার শাশুড়ি তো সারা রাত জেগে থাকেন। জি। তিনি মধ্যরাতে কোনো শব্দ শুনেছেন কি? না, পুলিশ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করেছে, সেই ভয়ে তিনি মধ্যম গ্রামে তার বড় মেয়ের বাড়িতে গিয়েও আছেন। আপনার স্ত্রী আছেন? আছেন। তাকে একটু ডাকুন। তাকেও তো জেরা করা হয়েছে। জানি। আমার দু একটা প্রশ্ন মাত্র। জি, ডাকছি ডাকছি। সনাতন বাবু ভিতরে গিয়ে স্ত্রীকে ডেকে আনলেন। মধ্যবয়স্কা সাধারণ চেহারার ভদ্রমহিলা, মুখে বুদ্ধির ছাপ আছে। ক্ষমা করবেন, আপনি অসুস্থ তবু বিরক্ত করছি। না, অসুস্থতা তেমন কিছু নয়, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ভজন বাবু কেমন লোক? ভালো নয়। গ্যারেজটার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। ওকে বলেছি বাড়ি বিক্রি করে অন্য জায়গায় বাড়ি করতে। গ্যারেজের শব্দে আপনাদের অসুবিধা হতো সে তো বুঝলাম। ভজন বাবুকে কতটা চিনতেন? চিনতাম একটু একটু, কিন্তু দেখতাম প্রায়। দেখে কি মনে হতো? মনে আবার কি হবে বলুন? চেহারাটা ভালো, একটা মারুতি গাড়ি করে আসা যাওয়া করতো। ইদানিং তো থাকতো এখানেই। কখনো আলাপ হয়নি? তা হবে না কেন? কি সূত্রে আলাপ? আমরা বছর চারেক হলো এই বাড়ি করেছি। ভজনবাবু তার বছর খানেক আগে এখানে গ্যারেজ করেন। বাড়ি করার মেটেরিয়াল আমরা ওর গ্যারেজে রাখতাম। তখন ওর ব্যবসা এত বড় হয়নি। ওর ক্লায়েন্টরা কিরকম? ইদানিং তো দেখতাম বেশ বড়লোক মারোয়ারিরা আসছে। শুনেছি ওর খদ্দেররা বেশিরভাগই বড়লোক। ঘটনার দিনের কথা মনে আছে? থাকবে না কেন? তবে আমরা কিছু দেখিওনি শুনিওনি। রিঙ্কুকে যে সন্ধেবেলা থেকে পাওয়া যাচ্ছিল না, এ খবর কি জানতেন? না, আমাদের কেউ বলেনি। রিঙ্কুরা একটু তফাতে থাকে, মাঠের ওপাশে, পাড়াটা আলাদা। রিঙ্কুকে তো চিনতেন? হ্যাঁ, ছোট থেকে দেখেছি। ওর মা যখন এখানে থাকতো তখন কয়েকবার গেছি ওদের বাড়িতে। ওর মাও এখানে আসতো। ওর মা কেমন মহিলা ছিল? খারাপ তো তেমন কিছু দেখিনি, দেখতে খুব সুন্দর ছিল, আর উগ্র সাজগোজ করতো। আর কিছু? না। আর কি বলুন?
ভজনবাবু সম্পর্কে আর কিছু বলতে পারেন? না। রিঙ্কু মেয়েটা কেমন ছিল? বিশেষ ভালো নয়, বড্ড উড়নচণ্ডী। সে কি খুব ঘন ঘন ভজনবাবুর কাছে আসতো? হ্যাঁ, রোজ। দুজনের তো খুব ভাব ছিল দেখেছি। কিরকম ভাব? মাখামাখি ছিল বেশ। কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন? দুজনে গাড়ির সিটে ঘেঁষাঘেঁষি করে বসে গাড়ি চালাতে দেখেছি। রিঙ্কুর অনেক ছেলে বন্ধু ছিল কি? ও বাবা, সে তো অনেক ছিল। তারা ভজনবাবুকে হিংসা করতো না? করতো বোধ হয়। গ্যারেজে তো কতবার বোমা পড়লো, হামলা হলো। কেন হাঙ্গামা হতো কে জানে। সেই হামলার লিডারশিপ কে দিত বলতে পারেন? না, হাঙ্গামা হলে আমরা দরজা জানালা বন্ধ করে দেই। গ্যারেজটার জন্য আমাদের খুব অশান্তি হচ্ছে। গ্যারেজটা উঠে গেলে কি আপনাদের খুব সুবিধা হয়? হবে না, খুব হয়। দিন না উঠিয়ে। ভজনবাবু কনভিক্টেড হলে গ্যারেজটা উঠেও যেতে পারে। তাই হোক বাবা, কদিন গ্যারেজটা বন্ধ বলে খুব শান্তিতে আছি। শচীনন্দ বাবু, আপনার শোকটা যে কতখানি তা বুঝতে পারছি। এ সময় আপনাকে ডিস্টার্ব করা উচিত নয়। আপনার অস্বস্তি হলে আমি আপনাকে প্রশ্ন করব না। শচীনন্দের বয়স মাত্র 42 হলেও শরীরে অতিরিক্ত চর্বির জন্য বয়স্ক বলে মনে হয়। মাথায় টাক, প্রচুর কেঁদেছেন বলে চোখ দুটো এখনো রক্তিম। মুখে গভীর শোকের ছাপ, দৃষ্টিতে শূন্যতা। মাথা নেড়ে শচীনন্দন বলল, না, কোনো অসুবিধা হবে না। কি বলতে চান বলুন। আপনার ডিভোর্স হয়েছে কতদিন? আগে বছর 7-8। ডিভোর্সের কারণটা কি? আমার মেয়ের মৃত্যুর সঙ্গে এ ব্যাপারের কি সম্পর্ক? হয়তো সম্পর্ক নেই, ইচ্ছে না হলে বলার দরকার নেই। শচীনন্দন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার স্ত্রী শ্যামলী আরেকজনের প্রেমে পড়েছিল। আচ্ছা, লোকটাকে? শুনেছি ওর পূর্ব প্রণয়ী, তার নাম সুজিত। তারা এখন কোথায় থাকেন জানেন? কানপুরে। রিঙ্কুর খবর তাকে দেয়া হয়েছে কি? জি। শ্যামলী তো 3-4 দিন হলো চলেই এসেছে, এই বাড়িতেই থাকছে। ওর হাজবেন্ডও এসেছেন কি? না, ও পক্ষের দুটো মেয়েকে নিয়ে এসেছে। ডিভোর্সের পর উনি রিঙ্কুর কাস্টডি চাননি? না, বোধহয় সুজিতের ইচ্ছে ছিল না। শুনেছি আপনি রিঙ্কুর দেখাশোনা করার সময় পেতেন না খুব একটা। ঠিকই শুনেছেন। আমার ব্যবসাটা বড়, মাছের ব্যবসা। একা মানুষ, সামাল দিতে হিমশিম খাই। তবে রিঙ্কুর দেখাশোনা আমার মা আর বাবাই করেন। ঝি চাকরের তো অভাব নেই। শ্যামলী দেবীর সঙ্গে কি আপনার বাবা মার বনিবনা ছিল না? না, আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না। কিন্তু মা বাবাকে আমি কি করে ফেলি আপনি বলুন। ডিভোর্সের কারণ সেটাই নয় তো? সেটা অপ্রধান কারণ। আমি শ্যামলীর জন্য একটা বাড়ি করে দিচ্ছিলাম। জানালা দিয়ে তাকালে দেখতে পাবেন বাড়িটা খানিকটা হয়ে পড়ে আছে। বলেছিলাম কাছাকাছি আলাদা থাকো, তাহলে খিটমিটে লাগবে না, সম্পর্কটাও ভালো থাকবে। ও রাজি ছিল। কাজেই ডিভোর্সের কারণ আমার মা বাবা হতে পারে না। বুঝলাম। আহ, রিঙ্কু সম্পর্কে আপনি কতটা ওয়াকিবহাল ছিলেন? মেয়েটি খুব চঞ্চল ছিল। আহ, অবাধ্য ছিল কি? একটু ছিল। আপনাকে কেমন ভালোবাসতো? খুব খুব
বলেই শচীনন্দন দু হাতে মুখ ঢেকে রইল। কান্না চাপার দেবার চেষ্টা করতে লাগলো। সবর চুপ করে বসে রইল। মিনিট খানেক পরে ধাতস্থ শচীনন্দন বলল, ওর সম্পর্কে পাড়ায় দুর্নাম শুনবেন, কিন্তু দয়া করে বিশ্বাস করুন, রিঙ্কু খারাপ ছিল না। আদর পেয়ে পেয়ে একটু স্বাধীন চেতা হয়ে উঠেছিল মাত্র। না, এরকম হতেই পারে। আপনি কি জানেন ভজনবাবুর সঙ্গে ওর কিরকম রিলেশন ছিল? কি করে বলবো বলুন। ভজন মাঝে মধ্যে বাড়িতে আসতো, একটু গম্ভীর আর চুপচাপ মানুষ। আমার ওকে খারাপ মানুষ বলে মনে হতো না। রিঙ্কু কি কখনো বাড়ির কাউকে জানিয়েছিল যে ও ভজনবাবুকে বিয়ে করতে চায়? না, সেরকম কিছু জানায়নি। তবে তবে কি শচীনন্দন বাবু? আমার মায়ের কাছে প্রায় ভজনবাবুর গল্প করত। কিরকম গল্প? ভজনকে যে ও খুব পছন্দ করে সে কথাই বলতো। পছন্দটা হৃদয় পর্যন্ত পৌঁছেছিল কিনা জানেন? শচীনন্দন একটু থতমত খেয়ে বলল, আমি মাকে ডাকছি, আপনি ওর সঙ্গে কথা বলুন। শচীনন্দন গিয়ে তার মাকে ডেকে আনলেন। মায়ের সঙ্গে ছেলের মুখশ্রীর অদ্ভুত মিল। মা অবশ্য রোগা মানুষ, বয়স মধ্য 60, মুখে গভীর শোক থম ধরে আছে। মাসিমা, কিছু মনে করবেন না। না বাবা, বলো তুমি। ভজনবাবুর সঙ্গে রিঙ্কুর সম্পর্ক কেমন ছিল? কি করে বলবো বলো, খারাপ ছিল তো মনে হয়নি। ভজনবাবুকে আপনার কেমন লোক বলে মনে হয়? তাকে তো খারাপও লাগেনি। মিশুকে ছিল না, এই যা। রিঙ্কু কি তাকে ভালোবাসতো বলে মনে হয়? মানে রিঙ্কুর কথাবার্তায় তেমন কিছু ধরা যেত কি? শচীনন্দের মা মাথা নেড়ে বললেন, বলতে পারবো না বাবা। আজকালকার মেয়েদের কি অত সহজে বোঝা যায়? তাছাড়া রিঙ্কুর বয়সটাই বা কি হলো বলো, বুদ্ধি শুদ্ধি তো ছিল না। রিঙ্কু কি বোকা ছিল? তাও তো নয়, লেখাপড়ায় বেশ মাথা, কথাবার্তায়ও বেশ চৌকস। আবার আগু পিছু না ভেবে হুটহাট একটা কাজ করে বসতো। কিছু মনে করবেন না মাসিমা, ভজনবাবু ছাড়া আর কোনো ছেলের প্রতি কি ওর সফটনেস ছিল? ওসব জানি না বাবা, তবে ছেলে ছোকরাদের সঙ্গে খুব মিশত। শচীনন্দন বলল, এসব জেনে আর কি হবে, খুনি তো ধরাই পড়ে গেছে। সেটা ঠিক, তবে আমাদেরকে সাজাতে হলে সব রকমের সম্ভাবনা খতিয়ে দেখে নিতে হয়। কোনোখানে ফাঁক থাকলে সেই রন্ধ্র দিয়ে দোষী পার পেয়ে যায়। তোর পার পেয়ে যাবে কোথায়? পুলিশ ছাড়লেও এ পাড়ার লোক ওকে পিটিয়ে মেরে ফেলবে। মৃদু হেসে সবর বলল, তা ঠিক, জনগণের আদালত তো সেরকমই হয়। শচীনন্দন বাবু, ভজনবাবুর গ্যারেজে বার কয়েক হামলা হয়েছে। কেন হয়েছে জানেন? চাঁদার জন্য। ব্যবসা করলে বেকার ভাতা না দিয়ে রেহাই নেই, সেটা নিয়েই গন্ডগোল। ও তো মারও খেয়েছিল। কারা মেরেছিল? হাবু আর জগুর দল। আর কার সঙ্গে ভজনবাবুর শত্রুতা ছিল কি? গ্যারেজটার জন্য পাড়ার লোকেদের অসুবিধা হচ্ছিল। আরো কি কি সব যেন, অত ডিটেলস জানি না, তবে অশান্তিই ছিল। ভজনবাবু কি একটু একরোখা লোক ছিলেন? তা বোধহয় একটু আছে। ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন যে ভজনবাবুই আপনার মেয়েকে ওরকম নৃশংসভাবে মেরেছে? শচীনন্দন অনেকক্ষণ ভাবল, খুব চিন্তিত। তারপর মৃদু গলায় বলল, আর কে মারবে বলুন? সম্ভাবনার কথা বলছে কিন্তু শচীনন্দন বাবু।
আপনারা কি আর কাউকে সন্দেহ করছেন? আহ, না, এখন পর্যন্ত না। আমার মেয়েকে মেরে কার কি লাভ বলুন? রিঙ্কু হয়তো একটু দুষ্ট ছিল, কিন্তু এত বড় শাস্তি ওর হলো কেন? মেয়েটা আমার। শচীনন্দন হঠাৎ কান্নায় কেঁপে উঠতে লাগলো। মা এসে ছেলেকে দু হাতে ধরে বলল, ওকে এবার রেহাই দাও বাবা। গত 8 দিন ধরে ওর যে কি একটা অবস্থা। ঠিক আছে মাসিমা, আমি খুবই দুঃখিত। আপনি কি তদন্তের ব্যাপারে কথা বলবেন? শ্যামলী নামক মহিলাটির মুখে শোক ও রাগের মাখামাখি লক্ষ্য করল সবর। রাগটাই বেশি। বেশ সুন্দর ডলডলে মুখশ্রীতে একটু কাঠুন্যও আছে। গভীরভাবে সবরের দিকে চেয়ে বলল, আপনার উচিত রিঙ্কুর বাবাকেও অ্যারেস্ট করা। তা কেন? কেন সেটা আবার জিজ্ঞাসা করছেন? ব্যবসা ব্যবসা করে স্বার্থপর লোকটা মেয়ের দিকে একটুকু নজর রাখলো না। ও যদি মানুষ হতো তাহলে মেয়েটার এরকম পরিণতি হতো বলে ভাবেন? শ্যামলী দেবী, একটু শান্ত হন। শান্ত হব? কি ভেবেছেন আপনারা বলুন? খুনির ফাঁসি হোক, 100 বার হোক, কিন্তু যার অবহেলার ফলে আমার ফুলের মতো মেয়েটা মরল, সে কেন রেহাই পাবে বলতে পারেন? আপনি ঠিক বলেছেন, কিন্তু সে প্রশ্ন আপনাকেও আমরা করতে পারি। তার মানে? আপনি যখন শচীনন্দন বাবুকে ছেড়ে চলে যান তখন রিঙ্কু মাইনর। আপনি ইচ্ছা করলেই তো মেয়েকে নিয়ে যেতে পারতেন, তা নেননি কেন? নেইনি বলে মেয়েটাকে অবহেলা করা হবে? শুধু আমারই তো মেয়ে নয়, ওরও তো। এটা আমার প্রশ্নের জবাব হলো না। কিন্তু আমি জানতে চাইছি আপনি মেয়েকে নেননি কেন? মুখটা ঘুরিয়ে নিয়ে শ্যামলী বলল, আমার অসুবিধা ছিল। কিরকম অসুবিধা? এ প্রশ্নের জবাব কি দিতেই হবে? না দিলেও কিছু করার নেই, ইচ্ছা না হলে বলবেন না। আমার সেকেন্ড হাজবেন্ড রাজি ছিল না। আপনি কানপুরে থাকেন? জি। তা অত দূর থেকে মেয়ের খবর কিভাবে নিতেন? চিঠি লিখে। শচীনন্দন বাবুকে চিঠি লিখতেন? না। ওকে লিখবো কেন? তাহলে পাড়া প্রতিবেশীদের লিখতাম। আই মিন পার্টিকুলার কাকে? সে আছে। রিঙ্কু একটু বড় হওয়ার পর ওকে লিখতাম। রিঙ্কু কি জবাব দিত? জি। সে কি আপনার জন্য ফিল করত? নিশ্চয়ই করত। আচ্ছা, আপনার ডিভোর্স কতদিন হয়েছে? 8 বছর। রিঙ্কুকে আপনি কত বছর ধরে দেখেননি? 4 বছর আগে এসে দেখে গেছি। 4 বছর লম্বা সময়। মেয়েকে দেখতে ইচ্ছে হতো না? হবে না কেন? সবসময় তো ওর কথায় ভাবতাম, কিন্তু ওখানে আমার একটা নিজস্ব ব্যবসা আছে। ব্যবসাটা কিসের? বাচ্চাদের ড্রেস তৈরির ব্যবসা। টাকা কে দিয়েছিল? সুজিত, মানে আমার সেকেন্ড হাজবেন্ড। উনি কি আপনার আগে থেকে চেনা? জি, ছোটবেলা থেকে। তা ওকে আগে বিয়ে করলেন না কেন? সেটা দিয়ে এই তদন্তে কি দরকার? না না, কখন কোনটা কাজে লাগে তার কি ঠিক আছে বলুন? বিয়ে করিনি, বাধা ছিল বলে। তা কিসের বাধা? আমার বাবা রাজি ছিলেন না। কেন? জাতের বাধা ছিল? না। তবে সুজিতকে আমার বাবা পছন্দ করতেন না। আপনার বাবা বেঁচে আছেন? জি না। ঠিক আছে, আমি আপনার আর সময় নষ্ট করব না। লোকটার ফাঁসি হবে কবে? কার ফাঁসি? ওই লোকটার যে আমার মেয়েকে খুন করেছে। শ্যামলী দেবী,
ফাঁসি দেওয়ার মালিক আমি নই। ওকে আমার হাতে ছেড়ে দেবেন প্লিজ। কেন? আইনের ফাঁক দিয়ে হয়তো বেরিয়ে যাবে, তার চেয়ে আমার হাতে একটু ছেড়ে দিন না। কি করবেন? ওকে খুন করব। সবর হাসলো। লোকটাকে কেউ পছন্দ করে না দেখছি। পছন্দ করার কথা নাকি? রেপ আর খুন এ দুটোর জন্য তো আর ওর দুবার ফাঁসি হবে না। আমার হাতে ছেড়ে দিলে আমি আগে একটা একটা করে ওর চোখ তুলবো, জিভ টেনে ছিঁড়বো, তারপর পুরো সাঙ্গটা কাটবো। দাঁড়ান দাঁড়ান, অত উত্তেজিত হবেন না প্লিজ। অপরাধ এখনো প্রমাণিত হয়নি। সেটা আপনাদের ইনএফিসিয়েন্সির জন্য হয়নি। অত বড় একটা অন্যায় করলো আর আপনারা এখনো প্রমাণই করতে পারলেন না। শুনুন শুনুন, আমরা অযোগ্য হতেই পারি, কিন্তু তবু এসব ব্যাপারে তাড়াহুড়ো করা ভালো নয়। এজন্যই তো বলছি ওকে না হয় জামিনেই ছেড়ে দিন কয়েকদিনের জন্য। ওকে মারলে আমাদের যে আপনাকে ধরতে হবে। ধরবেন, মরতেও রাজি আছি। আপনি অযথা রেগে যাচ্ছেন। অযথা? আপনার মেয়ে আছে? থাকার কথা নয়, বিয়ে করেনি এখনো। তাহলে কি করে বুঝবেন বলেন? মেয়ের বাবা নই বলে কি আপনাদের দুঃখের কারণটা বুঝতে পারবো না? ওর গ্যারেজটায় আমি আগুন লাগাবো। সবর শুধু হাসলো। আচ্ছা, ওর সঙ্গে কি লকআপে গিয়ে দেখা করতে দেবেন? দেখা করতে চান? খুব খুব চাই। দরকার হলে ঘুষ দেব। না না না, তার দরকার হবে না। আমি চেষ্টা করব। সত্যি করবেন? হুম, করব। ছবিটা কার, মিস্টার দাশগুপ্ত? রিঙ্কু নামের একটি মেয়ের। ও, সেই বারাসাতের মাঠের কেসটা না? হুম। তা ছবিটা কেমন দেখছেন? মেয়েটা তো দেখতে স্মার্ট অ্যান্ড লাভলি। হুম। আর কিছু? একটু দুষ্ট ছিল বোধহয়। হুম, তাও ছিল। আচ্ছা দাশগুপ্ত, এটা তো রাজ্য পুলিশের ব্যাপার। আপনি কেন ওদের কেসে ফেসে যাচ্ছেন? ইউ আর গোয়িং আউট অফ ইউর বাউন্ডস টু হেল্প দেম, তাই না? সবর একটু হাসলো। হ্যাঁ মিস্টার ঘোষাল, ব্যাপারটা তাই। এই এক্সট্রা দায়িত্বটাই বা নিলেন কেন মশাই? মেয়েটা কি আপনার চেনা? না মশাই, আমি ফেক খাচ্ছি বলতে পারেন। কিন্তু কেন? রজতদার জন্য। রজতদা মানে ডিআইজি রজত গুপ্ত? জি। আপনাদের তো দেখছি গদিতে গদিতে বেশ ভাব। তা বলতে পারেন। রজতবাবু নিশ্চয়ই আপনার আত্মীয় হন। হয়, দূর সম্পর্কের। এই তো, সবাই সবার আত্মীয়। আর এই মেয়েটি কি রজতবাবুর কেউ হয়? না। তাহলে ওর ইন্টারেস্ট কিসের? ইন্টারেস্ট কেন তা আমি জানি না। আই ওয়াজ আস্কড টু হেল্প দেম। সবই জানেন মশাই, বলবেন না। সবার হাসলো। ছবিটা স্টাডি করছেন কেন? ছবি অনেক সময় অনেক কথা বলে। তা কেসটা কি খুব জটিল? মানে মার্ডারারকে তো ধরেছেন শুনলাম। আমি ধরিনি, লোকাল পুলিশ ধরেছে। সময় মতো না ধরলে লোকটা গণপিটুনিতেই খুন হয়ে যেত। মশাই, লোকে আজকাল বড্ড বেশি আইন হাতে নিচ্ছে। তা তো বটেই, তার জন্য ওভারঅল পরিবেশটাই দায়ী। লোকে পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আইনের উপর বিশ্বাস নেই। দেশে চোর ডাকাত খুনিও বাড়ছে। তা ঠিক। সবরবাবু, লোকটার এগেনস্টে কি কোনো কেস দেওয়া হয়েছে? না, তবে কেস জোরালো, প্রমাণ হয়ে যাবে। তাহলে আর ভাবনা কি, কেস তো খুবই সোজা। তা ঠিক, কিন্তু লোকটার কনফেশন বের করা গেল না। তার কি কোনো প্রয়োজন আছে সবরবাবু? সবর একটু আনমনা চোখে ঘোষালের দিকে চেয়ে বলল, আচ্ছা,
মানুষ কতটা পেইন সহ্য করতে পারে বলুন তো? আপনি তো এ বিষয়ে স্টাডি করেছেন। হঠাৎ এ প্রশ্ন কেন? কারণ আছে, কারণ আছে, আগে বলুন। আহ, বিভিন্ন প্রজাতির মানুষের বিভিন্ন সহ্য শক্তি। চীনাদের একটু বেশি সহ্য শক্তি আছে। ট্রাইবালদের মধ্যেও ফিজিক্যাল পেইন সহ্য করার ক্ষমতা অনেক বেশি। আচ্ছা সবরবাবু, কেন করলেন এই প্রশ্ন বলুন তো আমাকে? এই মার্ডার কেসের সাসপেক্ট ভজন আচার্য একজন ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণরা নাকি খুব বেশি ব্যথা সইতে পারে না। মহাভারতে কি একটা যেন গল্প আছে। হ্যাঁ, সেই বজ্রকীটের দংশনের গল্প তো। ব্রাহ্মণরা বোধহয় পেয়ে সহ্য করার খুব বেশি ক্ষমতা রাখে না। এ লোকটা তাহলে এক্সেপশনাল। তার মানে দিস ম্যান ওয়াজ ব্রুটালি মার্ডার্ড বাই দ্য পাবলিক দ্যাট ডে, কিন্তু হি কেপ্ট হিজ কুল কম্পোজার। ইনজুরি ছিল মারাত্মক, তবুও কোনো রকম এক্সপ্রেশন ছিল না। হাবু বলে একটা গুন্ডা আছে ওখানে, সে আর লোকান মাস্টাররা ওকে প্রায় 2-3 বারের মতো মেরেছে। একবার প্রচন্ড ভাবে, রড পাঞ্চ সবই ব্যবহার করা হয়। হাবু আমাকে বলেছে ভজন তো মার খেয়েও গ্যারেজের মুখে দাঁড়িয়ে তাদের আটকেছে। যেদিন ডেড বডিটা পাওয়া গেল সেদিনও হাঁটুরে মার খায় লোকটা, হাসপাতালে দিতে হয়েছিল। লোকটা হিরো নাকি সবর বাবু? না, হিরো বলা যায় না, তবে অদ্ভুত। আর পুলিশের 3rd ডিগ্রি? সে কথাতেই আসছিলাম। খুনের আগের রাতে ওর গ্যারেজের ঘরে একটা মেয়ে ছিল। স্ট্রং সাসপিশন মেয়েটা রিঙ্কু, কিন্তু ভজন হাজার চোখে দিয়ে সেটা বলানো যায়নি। গত কিছুদিনের মধ্যে লোকটাকে বার কয়েক ইনহিউম্যান টর্চার সহ্য করতে হয়েছে, কিন্তু লোকটার যেন ফিজিক্যাল সেন্স বলে কিছুই নেই। এরকম কি হতে পারে? সবার বাবু শুনুন, কারো কারো সহ্যের ক্ষমতা খুব বেশি থাকে, কিন্তু তা দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? তাই তো বুঝতে পারছি না। যতদূর শুনেছিলাম আপনাদের হাতে প্রমাণ সব এসে গেছে। অনেকটা সেরকমই, লোকটা রেহাই পাবে না। আপনি বোধহয় জানেন না লোকটা আবার স্যাডিস্ট, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। তাই নাকি? ইন্টারেস্টিং তো। ওর স্ত্রী বলেন লোকটার সেক্স খুব উগ্র এবং ভায়োলেন্ট। শি লেফট হিম ফর দ্যাট। রিঙ্কোকে খুন করার পিছনে স্যাডিজম ছাড়া আর কোনো মোটিভ পাচ্ছি না। কিন্তু লোকটার অত সেক্স থাকা সত্ত্বেও সে প্রোস কোয়ার্টারে যেত না কেন বলুন তো? মেবি হি হ্যাড আ স্টেডি গার্লফ্রেন্ড। হাফ গ্যারস্থ তো আছে, তাদের তো প্রোস কোয়ার্টারে পাওয়া যাবে না। তাছাড়া রেড লাইট এরিয়াও তো বিশাল, এবং সংখ্যাও কম নয়। এসব কি খুঁজে দেখা সম্ভব? তা ঠিক, সম্ভাব্য জায়গাগুলোতেও খোঁজ করা হয়েছে। সবর বাবু, আপনি এত ব্রড অ্যাঙ্গেলে ভাবছেন কেন? সবর মাথা নেড়ে বলল, ভাববার কোনো মানে হয় না। এবার ঘোষালো একটু হাসল। মিস্টার দাশগুপ্ত, আমি আপনাকে চিনি। আপনার কোথাও একটা খিচ থেকে যাচ্ছে। না, খিচ নয়, একটা কথা বলবেন? কি কথা বলুন। ভজন রেপ করে রিঙ্কুকে মার্ডার করলো, কিন্তু তারপর সে স্পটে রয়ে গেল কেন? ও তো রাতে কলকাতায় চলে আসতে পারত। ইজি, কলকাতায় পালিয়ে এলে ওর উপর আরো সন্দেহ বাড়ত। হয়তো ভেবেছিল ভালো মানুষ সেজে থাকলে লোকে সন্দেহ করবে না। ঘোষাল বাবু, সেটা হতে পারে, এবং সেটাই সম্ভব। আপনার কোনো জায়গায় গ্যাপ আছে বলে মনে হচ্ছে কি সবর বাবু? সবর একটু চিন্তিত ভাবে বলল, না ঠিক তা নয়, গ্যাপ কিছু নেই, কিন্তু কেসটা বড্ড সোজা আর সরল। তা তো হতেই পারে। আমাদের দেশের ক্রিমিনালরা তো আর বেশি মাথা খাটায় না, তাদের বেশিরভাগ কাজই মোটা দাগের। তা আপনি অত ভাবছেন কেন? সবর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভাবছি একটা কথা। কি কথা বলুন তো? ভজন আচার্য রোজ সকালে পাড়ার কুকুরদের ডেকে পাউরুটি খাওয়াতো, কলকাতাতেও এবং বারাসাতেও।
সো হোয়াট, হি লাভস ডগস, এ তো হতেই পারে। ঘোষাল বাবু, কলকাতায় একটা কুকুর একবার গাড়ির চাপায় পড়ে ঠ্যাং ভাঙে। তাকে ট্যাক্সিতে তুলে নিয়ে ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান ভজনবাবু এবং তাকে সুস্থও করে তোলেন। উনি এসপিসিএর মেম্বার এবং একজন অ্যানিম্যাল লাভার। ঘোষাল একটু থমকালো, তারপর বলল, তাহলে তো ভাবতে হচ্ছে মশাই। অ্যানিম্যাল লাভাররা হোমিসাইড করতে পারবে না তা কিন্তু নয়, মাল্টিপল পার্সোনালিটি তো হতেই পারে, তবে ইটস এ পয়েন্ট টু পন্ডার। কেসটার ডিটেলস একটু বলবেন? সবর কেসের সম্পূর্ণ ডিটেলস বলল। রিঙ্কুর ছবিটা ভালো করে দেখে ঘোষাল বলল, হাউ ওল্ড ওয়াজ শি? 16? হুম। ও কি ভজনবাবুকে বিয়ে করতে চেয়েছিল? হুম, চেয়েছিল। তাহলে একটু ভাবতে হচ্ছে মশাই, পুলিশ কি এই অ্যাঙ্গেলটা দেখেনি? ঘোষাল বাবু, লোকাল পুলিশ অত কিছু দেখতে চাইছে না, তাদের কাছে এটা একটা ওপেন এন্ড শার্ট কেস। ভজন আচার্য কনভিক্টেড হলে তারা বাহবা পাবে একটা সলভ মার্ডার কেস। একটা সলভ মার্ডার কেসকে কে কাচিয়ে দিতে চায় বলুন? ঘোষাল একটু হেসে বলল, সেটা ঠিক, তা আপনি এখন কি করতে চান? বুঝতে পারছি না, বুঝতে পারছি না। তো রিঙ্কুর পোস্টমর্টম দেখেছেন? দেখেছি। স্টমাকে কিছু পাওয়া গেছে? কি পাওয়া যাবে? ধরুন সবরবাবু, অ্যালকোহল। হুম। বয়ফ্রেন্ডদের ক্রস করেছেন? দুজনকে করেছি, দুজনের ফুল প্রুফ এলিবাই আছে। কেউ সে রাতে বারাসাতে ছিল না, একজন শিলিগুড়ি গিয়েছিল 2 দিন আগে, অন্যজন গিয়েছিল মামার বাড়ি। আর কেউ? না। আচ্ছা, সবরবাবু, ডাক্তারি রিপোর্টে রেপের রিপোর্টটা কিরকম? সিঙ্গেল রেপ না গ্যাং রেপ? সিঙ্গেল। ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল? অ্যাপারেন্টলি। ওয়াজ ইট হার ফার্স্ট টাইম? হুম। মেয়েটা উড়নচণ্ডী হলেও সেক্স টেক্স আগে হয়নি। আপনাকে জিজ্ঞেস করা উচিত নয়, তবু বলি, মেয়েটা নখ দিয়ে কাউকে খামচে দিয়েছিল কিনা বা র্যাপিস্টের লালা বা লোম চুল কিছু পাওয়া গেছে কিনা দেখেছেন? দেখেছি, নখে 2-1টা হিউম্যান টিস্যু পাওয়া গেছে। ভজনের সঙ্গে মিলেছে? না, এখনো হয়নি, মেলানোর চেষ্টা হচ্ছে, স্টিল আন্ডার প্রসেস। আমি যতদূর জানি লোকাল পুলিশ আমাকে মুখে বললেও কাজে টিস্যু পরীক্ষা করা হচ্ছে না। ওরা এত ডিপে যাবেই বা কেন বলুন? সবরবাবু, তাহলে কি ওরা ভজনবাবুকেই ঝোলাবে? তাই তো মনে হচ্ছে। দেন লেট দেম হ্যাং হিম। তাই তো দিচ্ছি মিস্টার ঘোষাল। লোকটা হয়তো সত্যিই কাণ্ডটা করেছে, কিন্তু সন্দেহাতীত ভাবে ব্যাপারটা প্রমাণ করা হচ্ছে বলে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে ভজনবাবুকে একজন ভাঙলে ভাঙতেও পারেন, কিন্তু সেই বিশেষ একজন আবার খুবই স্টাবর্ন। তা লোকটা কে, শহরবাবু? ওনার স্ত্রী। কিভাবে? ওর স্ত্রী ওকে ঘেন্না করে শুনলাম। হুম, তা করে। তাহলে ভজনবাবু তার স্ত্রীকে ঘেন্না করেন না, তাহলে কি দাঁড়ালো সবরবাবু? একটু ডিফিকাল্ট ব্যাপার। ভজনবাবু তার স্ত্রী সম্পর্কে কি বললেন? তেমন কিছু নয়। আমি জিজ্ঞেস করেছিলাম ওর স্ত্রী কেন চলে গেলেন। ভজন সংক্ষেপে বলেছেন তার দোষে। শত চাপাচাপিতেও দোষটা কবুল করেন। স্ত্রীর প্রতি অ্যাটিটিউড কেমন জিজ্ঞেস করায় তিনি বলেছেন তার স্ত্রী নাকি ভালো হয়, সে খারাপ। ব্যাস। তাহলে ওর স্ত্রীকে দিয়ে বা কি করবেন? ভজনবাবুকে ঘিরে একটা রহস্য রয়েছে। ওর ওই চুপ থাকা, জেদি মনোভাব আর মার খাওয়ার ক্ষমতা আমাকে সমস্যায় ফেলেছে। তাই তো দেখছি সবরবাবু, আমি যদি বিভাবরীকে রাজি করাতে পারতাম এবং উনি যদি লোকটার সঙ্গে একটু কথা বলতেন, তাহলে একটা কিছু বেরিয়ে আসতে পারত। এটা কি করে বলছেন? জাস্ট এ হাঞ্চ। ও,
আর আরো একজন মহিলা ভজনবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন। তা তিনিই বা কে সবরবাবু? রিঙ্কুর মা, শ্যামলী। তিনি কেন দেখা করবেন? বোধ হয় ভজনবাবুকে নিজের হাতে খুন করতে চান। আপনি রাজি হয়েছেন নাকি? হয়েছি। কেন?